24, বাপরে 125 কেজি সেট মারছে দয়া স্যার 25, মনে হচ্ছে আজকে নিজের রেকর্ড ভেঙেই ছাড়বে 26, 27, 28, 29, 30. স্যার আপনি আজকে প্রমাণ করে দিলেন যে রেকর্ড তৈরি করা কোনো বড় ব্যাপারই নয়। স্যার আপনি তো জানেনই যে আমি সিআইডি অফিসার হতে চাই। সিআইডি অফিসার হতে গেলে শুধু ফিজিক্যালি ফিট হলেই হবে না, বুদ্ধির দিকেও শার্প হওয়াটা খুব জরুরি, বুঝেছো? আই নো স্যার, কিন্তু ক্রিমিনালদের ধরতে গেলে দৌড়োদৌড়ি তো করতেই হবে স্যার। এই জন্য আমি ঠিক করে নিয়েছি আমি ট্রেনিং তো আপনার কাছেই নেবো স্যার, প্লিজ স্যার। তুমি শুনবে না? চলো ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা না হ্যান্ড রেসলিং কম্পিটিশন করি, তুমি আর আমি। আর যদি আমার তোমাকে হারাতে 10 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে তুমি যেটা বলবে আমি সেটা করার জন্য তৈরি, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে। স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. একটা কথা তো মানতেই হবে যে তোমার সাহস আর শক্তি দুটোই আছে। ঠিক আছে, এখন বাড়ি যাও। কিন্তু স্যার 9 সেকেন্ড অবধি তো আটকে রেখেছিলাম স্যার। আপনি পরের বার দেখবেন স্যার 18 সেকেন্ড লাগবে। সি ইউ স্যার। এই ছেলেটা শুনবে না, এই সিআইডি অফিসার হয়েই ছাড়বে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, মার্ডার কোথায়? স্যার, এটা কোনো গ্যাংয়ের কাজ মনে হচ্ছে। নয়তো টেররিস্টদের। এখানে ক্রিকেট গ্রাউন্ডে এরকম কোনো কেসের কথা আগে তো কখনো শুনিনি। হ্যাঁ ভাই, কিন্তু এই বোম খেলার মাঠে পৌঁছলো কি করে? এই গ্রাউন্ডের এক একটা ইঞ্চি খুব ভালোভাবে চেক করতে হবে। যেগুলো ডক্টর সালুখের কাজে লাগতে পারে সেটা যেন আমাদের নজর এড়িয়ে না যায়। সাবধানে। হ্যাঁ, গ্রাউন্ডে ব্লাস্টটা কেন করলো? আর সেটাও শুধুমাত্র একটা মানুষকে মারার জন্য। সেটাই তো। আচ্ছা আপনারা? স্যার আমি রঞ্জিত, ওদের কোচ। এ সুমিত আমাদের পেস বোলার, কেশব ওপেনিং ব্যাটসম্যান, আরও সুরেশ, আরও ওর নাম লিনা আমাদের গার্লফ্রেন্ড। এখানে কোনো প্র্যাকটিস ম্যাচ চলছিল না অন্য কিছু? ওই দুদিনের মধ্যে ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, তাই ওর জন্য এরা নিজেদের মধ্যেই ম্যাচ খেলছিল টিম সিলেকশনের জন্য। স্যার হঠাৎ করে যেটা হয়ে গেল, একদম ব্লাস্ট হয়ে গেল, এক ভয়ানক স্বপ্নের মতো লাগছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ তো নিশ্চয়ই কিছু দেখে থাকবে। ইয়েস স্যার। স্যার আমি ফিল্ডেই ছিলাম একদম অমরের সামনে, আর যখনই সুমিত বলটা করলো। তুমি বলতে চাইছো যে বলের মধ্যে বোম ছিল? হ্যাঁ স্যার, মনে তো তাই হয়। ও, ইম্প্যাক্ট বোম, যাতে আঘাত করলে কিংবা প্রেসার দিলে ফেটে যায়। আচ্ছা এই বল কোথা থেকে এসেছিল? মানে কোন ম্যানুফ্যাকচার কোম্পানির বল? স্যার ডিন কোম্পানি ক্রিকেট সরঞ্জাম ইউজ করে থাকি আমরা, আর এই বলটাও ব্র্যান্ড নিউ ছিল স্যার। আচ্ছা এই ক্রিকেট কিটস, গ্লাভস ইত্যাদি এগুলো কোথায় থাকে? স্যার ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে? তাহলে ড্রেসিং রুমে তো সমস্ত প্লেয়ার খুব সহজেই যাতায়াত করতে পারে। হ্যাঁ স্যার, সমস্ত প্লেয়াররা আর স্টাফেরা। মানে রেগুলার খেলা বলকে বোমে পরিবর্তন করার পিছনে যে কারো হাত থাকতে পারে, মানে যে কেউ করতে পারে। আচ্ছা এই ব্লাস্ট হওয়ার আগে এক্স্যাক্টলি কি হয়েছিল ডিটেলে একটু বলবেন? স্যার অমর ব্যাট করছিল আর সুমিত বল করছিল। ফার্স্ট বল বাউন্সার,
যার জন্য অমর তৈরি ছিল না। সেকেন্ড বল অমরের ব্যাটে লাগলো, গুড, কিন্তু বিশেষ কিছু করতে পারলো না। অমর তৃতীয় বল খেলবার চেষ্টা করলো, কিন্তু কোনো রান পেল না। কিরে 3টে বল খেয়ে নিলি, একটা রান তো করতে পারিস না, কথা বলিস 6 মারার। আরে প্রথম বলে 6 মেরে দেবো, তোর মন ভেঙে যাবে না? তোকে ওয়ার্ম আপ করাচ্ছিলাম, এবার দেখ তুই। কামান কামান কামান। যখনই সুমিত চতুর্থ বলটা ফেললো তখনই বল ব্লাস্ট হয়ে গেল। 3বারও এই বলটা দিয়ে খেলেছিল, কিন্তু ওর কিচ্ছু হয়নি। চতুর্থবার যখন ও শট মারে তখন ফেটে যায়। হ্যাঁ স্যার। বড়ই অদ্ভুত ব্যাপার। যদি এই বলটাই বোম ছিল, প্রথমেই ব্লাস্ট করলো না কেন? এক্স্যাক্টলি, কিন্তু যখন প্রথমবার কন্ট্যাক্ট হলো বল আর ব্যাটে, তখন কেন ফাটলো না? আচ্ছা, তোমরা তো সবাই ওর বন্ধু ছিলে, ওর সঙ্গে কি কারো শত্রুতা ছিল? না স্যার, অমর খুব ভালো মানুষ ছিল, আর ওর কোনো শত্রু ছিল না। স্যার, অমর একজন স্টার ব্যাটসম্যান ছিল, সমস্ত কোয়ালিটি ছিল ওর মধ্যে, কিন্তু স্যার একটু শর্ট টেম্পার ছিল, একটু রাগী। এই কিছুদিন আগে ওর ঝগড়া হয়েছিল অন্য একজন প্লেয়ারের সাথে, কেশবের সাথে। কেশব, তোমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল? হ্যাঁ, অমর, তুই ইচ্ছে করে রান আউট করলি না আমাকে? তো কি করতাম? তোর ব্যাট তো চলেই না, আর এমনিতেও যতক্ষণ তুই পিছে থাকবি না ততক্ষণ রান রেটও তোর মতো থাকবে, স্লো। আবে চান্স পেলে তবে তো কিছু করে দেখাবো। চান্স? কত চান্স কেশব? আর এমনিতেও দেখ ভাই, আমরা না টিমের জন্য খেলি, নিজের জন্য নয়। আর তুই রান আউট হলেও টিম তো জিতে গেল না আমার কারণে, তাহলে তোর কি প্রবলেম? দেখ অমর, এটা আমার কেরিয়ারের প্রশ্ন, আর আমি কোচের কাছে গিয়ে নালিশ করব যে তুই আমার কেরিয়ার বরবাদ করার জন্য লেগে পড়ে আছিস। নালিশ করবি? যা করে দে, আমার কিচ্ছু হবে না, উল্টে তোকেই টিম থেকে বার করে দেবে, কেননা কোচেরও শুধুমাত্র জেতার সঙ্গে মতলব আছে। আর এমনিতেও টিমের বেস্ট প্লেয়ার আমি, আমাকে ছাড়া তোরা কিছুই নয়। কনগ্রাটস অমর, আজও তুমি তোমার টিমকে জেতালে। প্রতি ম্যাচে নতুন রেকর্ড, গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কেশবের রান আউটের ব্যাপারে তুমি কি বলবে? এমনিতে ওকেও আমি থ্যাঙ্কস জানাতে চাই, ও যদি রান আউট না হতো তাহলে আমাদের টিমের পক্ষে জেতা সম্ভব হতো না। তো কি হয়েছে যে ওর ব্যাট যদি নাই চললো, আউট হয়েও ও আমাদের টিমের জন্য বড়ই উপকার করেছে, তাই একটু ক্রেডিট ওকেও দিতে হবে, রাইট? এ কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আরে আরে আমি বানাচ্ছি কেশব, তোকে নিজের best সীমায় player। থাকো। কি 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 করবি তুই? কি ভুলভাল বলছিস আমার সামনে? কেশব, তুই নিজের সীমার মধ্যে থাক। আবে তুই জানিস না আমাকে। তুইও জানিস না আমাকে। আবে, কি ছাড়। করে নিবি, কি করে নিবি কেশব? তুই বাঁচবি না। কেশব, নিজের সীমার মধ্যে থাক। ছাড়, ছাড় আমাকে। আবে, ছাড় আমাকে। ছাড়বো না আমি ওকে। স্যার, ও আমাকে খুব ইনসাল্ট করেছিল স্যার, তখন আমি খুব রেগে গেছিলাম স্যার, কিন্তু আমি ওকে মানিনি স্যার। স্যার অ্যাকচুয়ালি ভুলটা অমরেরই ছিল, সবার মজা ওড়াতে ও খুব ভালোবাসতো। মিথ্যে কথা এইসব স্যার, এরা সবাই ওর সাথে হিংসা করতো। মার্ডার করার পদ্ধতিটা অনেকটা আলাদা এবং কমপ্লিকেটেড। সবার পক্ষে এটা সম্ভব নয় যে বলের মধ্যে বোম রেখে কাউকে মেরে দেবে। আর তাছাড়া অমরকে রাস্তা থেকে হাঁটানোর লোকের লিস্ট অনেকটা লম্বা। হ্যাঁ স্যার, মনে হচ্ছে লিনা ছাড়া সবাই ওকে ঘৃণা করতো। এই ব্লাস্টার্স গ্রাউন্ডে যে সমস্ত প্লেয়ার আছে তাদের সবার ডিটেলস বার করতে হবে। আর এই ডিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা ক্রিকেট গিয়ার্স বানায়, ওদের ব্যাপারেও। ঠিক আছে, সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা এই ক্রিকেট বল, ব্যাট ইত্যাদি যা কিছু রয়েছে এগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই ডক্টর সালুখের কাছে। তাহলে এটা জানা যাবে যে এই বল বোম কি করে হয়ে গেল। বস, এটা বলা খুবই মুশকিল যে
এই বমটা কি করে ফেটেছে? নিজে নিজেই ফেটে গেছে, না কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ফাটানো হয়েছে? আসলে কিভাবে ফাটানো হয়েছে এটা বলা খুব মুশকিল। কিন্তু ডক্টর সালুকে এইসব জিনিসপত্র থেকে কিছু তো জানতে পারবেন আপনি। হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার জানা গেছে বস, সেটা হচ্ছে এই বমটা টিএনটি আর অ্যামোলিন নাইট্রেটের মিক্সচার দিয়ে বানানো হয়েছে। এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এসব তো বিল্ডিং ভাঙার কাজে ব্যবহার হয়, তাই না? হ্যাঁ, আর বস আমাদের এখন শহরে সেই সব জায়গায় যেতে হবে, সেই সব জায়গাতেই যেতে হবে যেখানে এই এক্সপ্লোসিভের মাধ্যমে বিল্ডিং ব্লাস্ট করানো হয়েছে। সেখান থেকে স্যাম্পল জোগাড় করতে হবে, আর তারপর এই বলের বমের সঙ্গে এর এক্সপ্লোসিভের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। এসবে তো অনেক সময় লেগে যাবে। স্যার, এত বড় ব্লাস্ট, যাতে একটা মানুষ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এক্সপ্লোসিভের মাত্রা বেশিই ছিল। ইয়েস, ইউ আর রাইট। তাছাড়া বলের ওজনেও তো পার্থক্য ছিল। স্যার, সুমিত। হ্যাঁ সুমিত, স্যার আমি কিচ্ছু করিনি, আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? অমরের মৃত্যুতে আমার কোনো হাত নেই স্যার, আই এম ইনোসেন্ট। দেখো, বল তুমিই করেছিলে, আর এই বল থেকে মানে বোম থেকে অমরের মৃত্যু হয়েছে, তাই সবার আগে তোমাকেই সন্দেহ করা হবে, বুঝেছো? এটা আমার সার্ভিস রিভলভার। এটার ওজন আমার হাত, আমার মাথা ঠিক বুঝতে পারে। এই বন্দুকটা থেকে যদি আমি একটাও বুলেট বের করি, তাহলে এটার ওজনে পার্থক্য ঘটে, যেটা আমার হাত আর মাথা বুঝতে পারে, বুঝেছো? তুমি একজন ফাস্ট বোলার, প্রতিদিন ওই ক্রিকেট বল দিয়েই তো খেলো, কি ওটার ওজন তো তোমার হাত আর মাথাও ঠিক জানে। যদি ওই বলের ভেতরে নর্মাল বল ছাড়া অন্য কিছু দেওয়া হয়, যেমন কোনো এক্সপ্লোসিভ, তার কারণে ওজনের ফারাক হতে পারে, যেটা তোমার হাত বা মাথার বোঝা উচিত ছিল। কেউ বুঝতে পারেনি ওজনের ব্যাপারে, সেটা কিভাবে সম্ভব? স্যার কোনো পার্থক্যই ছিল না, আর স্যার যে এটা করে থাকুক খুব চালাকির সাথে করেছে। মানে 4 বার তুমি যে বল করেছিলে তাতে কোনো পার্থক্য বুঝতে পারোনি? আগে না স্যার। কি? তুমি কি অন্যভাবে বোলিং করেছিলে? না স্যার। অদ্ভুত কিছু দেখেছিলে বা শুনেছিলে? কেউ কি বল পাল্টে দিয়েছিল খেলা চলাকালীন? না স্যার, সেরকম কিছু হয়নি, সব কিছুই ঠিক ছিল। চতুর্থ বলটাতেই হঠাৎ করে ব্লাস্ট হলো। আচ্ছা সুমিত, একজন ক্রিকেটার হওয়ার সুবাদে তুমি নিশ্চয়ই এটা জানো যে ব্র্যান্ডের বল দিয়ে তোমরা খেলো, ওটা বানায় কিভাবে? স্যার আমরা ডিন ব্র্যান্ড ব্যবহার করি, আর স্যার আমাদের বলগুলো হ্যান্ডক্রাফট করা থাকে, যেগুলোর উপরের সেলাই ডিনের ওয়ার্কশপে হয়, সেটাও হাতে করে, মেশিনে নয়। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই নিউজ আর্টিকেলটা দেখুন। ব্লাস্টার্স 11-এর ওনার রমনার বিশ্বাসের মধ্যে ঝগড়া হয়, আর ফাইনালি বিশ্বাস কোম্পানি থেকে আলাদা হয়ে যায়। এই বিশ্বাস তো সেই শিল্পপতি যার নাম জালিয়াতি কেসে উঠে এসেছিল, ওকে গ্রেপ্তারও করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু এর বিরুদ্ধে কিছু প্রমাণ হয়নি, আরো বেঁচে গেছে। এরকম একটা মারাত্মক অপরাধে যার নাম জড়িত স্যার, ও তো যা খুশি করতে পারে। এই বিশ্বাসের কাছে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে এই অপরাধটা করার জন্য। অভিজিৎ একটা কাজ করো, তুমি আর পূরবী এই বিশ্বাসের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, সত্যিটা বের করার চেষ্টা করো। আর দয়া স্যার, তুমি পঙ্কজকে সঙ্গে নিয়ে যাও ওই ডিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, আর খোঁজ নাও ওই বল কে বানিয়েছে। এক্সকিউজ মি, মিস্টার বিশ্বাস। হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। অ্যাকচুয়ালি অমর মার্ডার কেসে তদন্ত করতে গিয়ে এমন কিছু কারণ উঠে এসেছে যে কারণে আপনার কাছে আমাদের আসতেই হলো। আচ্ছা, নিশ্চয়ই। ওই কারণ কি আমাকে বলবেন আপনি? অবশ্যই বলবো। আগে আপনি বলবেন যে অমরের যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? কি? আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন, সেই জন্য আমি পুরো তৈরি করে রেখেছি। পুলিশের, সিআইডির কাজের ধরন আমি খুব ভালোভাবেই জানি, বুঝলেন? আপনার যা যা ইনফরমেশন চাই এই ফাইলে সব পেয়ে যাবেন। ওই সময় আমি কোথায় ছিলাম, আমার কল রেকর্ড, ফিনান্সিয়াল রেকর্ড, সব কিছু এই ফাইলে আপনি পেয়ে যাবেন। ভেরি স্মার্ট। এটা ছাড়া যখনই আপনার আমাকে প্রয়োজন পড়বে আপনি বলবেন।
আমি হাজির হয়ে যাব। আমি সবসময় আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ। তাহলে আমি এখন যেতে পারি? এই, চলো। ব্লাস্টার্স 11, তোমাকে কনগ্রাচুলেশন। মিস্টার রমন, কি মনে হয় আপনার অমরের মৃত্যুর পরিকল্পনাতে বিশ্বাসের হাত থাকতে পারে? বিশ্বাস ব্লাস্টার 11কে ততটাই ভালোবাসে যতটা আমি। ইনফ্যাক্ট এই টিমটাকে ওই বানিয়েছে, যতটা পার্টনারশিপের মাধ্যমে আমি ওকে চিনতে পেরেছি। বিশ্বাস যা খুশি করতে পারে। এরা গ্লাভস পরে না? স্যার, সূক্ষ্ম কাজ না, সেই জন্য গ্লাভস পরে কাজ করা মুশকিল হয়ে যায় স্যার। আমরা এই বলের একটা টুকরো পেয়েছি যার মধ্যে কারো আঙুলের ছাপ আছে। আপনাদের আঙুলের ছাপ নেব আর এই আঙুলের ছাপের সাথে ম্যাচ করে দেখব। যার সাথে ম্যাচ হবে আমাদের অপরাধী সেই। হাত দেখান আপনার। আরে, অনেক বছর ধরে কাজ করছি স্যার, হাতের অবস্থা তো এইরকম হবেই। আমার হাতটাও দেখে নিন স্যার। এদের হাত থেকে তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়াই যাবে না। তুমি তো এখানে নতুন, তোমার হাতের রেখা তো একদম ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এখনো বল বানাতে শিখিনি স্যার। আমরা কখন বললাম যে তুমি বল বানাতে পারো? জীবন বড়ই হুঁশিয়ার ছেলে স্যার। এই কোম্পানিতে আমরা দুজন ছাড়া এই তো হলো আসল সেলাইয়ে পারদর্শী। আচ্ছা, তাহলে জীবনবাবু আপনি আর কোন কোন ব্যাপারে পারদর্শী একটু বলে দিন। হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করেছি শুনেছো তুমি? মারবেন না স্যার, প্লিজ মারবেন না স্যার। আমি একটাই বল তৈরি করেছিলাম ওখানে গ্রাহকদের জন্য, যার জন্য আমি 20,000 টাকা পেয়েছিলাম। ওটা বল ছিল না, ওটা বম ছিল। তুমি জানো ওটা দিয়ে একজন খেলোয়াড়ের মৃত্যু হয়েছে? বোমের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। যে লোকটা আমার কাছে এসেছিল ওনার কাছে আগের থেকে একটা বল রেডি ছিল, আমাকে শুধু ওপর থেকে সেলাই করতে হয়েছিল। উনি বলেছিলেন যে কাজটা এমন করে করতে হবে যে ওজনে আর দেখতে যেন একদম ডিন বলের মতো লাগে। কে সেই লোকটা? নাম বল। নাম তো জানি না স্যার। আরে, ওর মুখ দেখেছিল তো তুমি? হ্যাঁ। স্কেচ বানিয়ে দে ওর। হুম, হ্যাঁ সালুকে। স্যার, হ্যাঁ স্যার আমি পুরো ক্রিকেট কিটটা চেক করেছি। হ্যাঁ, কোনো কিছু থেকেই এক্সপ্লোসিভের ট্রেসেস পাইনি, আর না কোনো জিনিস নিয়ে কোনো ট্যাম্পারিং করা হয়েছে। শুধু কিছু ব্র্যান্ডসের স্টিকার লাগানো হয়েছে আর পার্সোনাল অটোগ্রাফস করা হয়েছে। বস, হ্যাঁ এক মিনিট। বস, শহরের যতগুলো বিল্ডিংকে এই এক্সপ্লোসিভ দিয়ে ভাঙা হয়েছে সেই সমস্ত স্যাম্পলগুলোকে ভালো করে চেক করার পরে একটা নাম পাওয়া গেছে যার এক্সপ্লোসিভ ওই ক্রিকেট বলটার এক্সপ্লোসিভের সঙ্গে ম্যাচ করছে, আর তার নাম হচ্ছে বস এসএমসি। এসএমসি? শিওর? 100%। তার মানে কেউ ওই বলকে বোম বানানোর জন্য এসএমসি স্টক থেকে এক্সপ্লোসিভ চুরি করেছিল। হেডরিকে একটা কাজ করো, এসএমসির এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টে কথা বলো, জিজ্ঞেস করো যে গত কয়েকদিনের মধ্যে ওদের এক্সপ্লোসিভ স্টক থেকে কিছু চুরি গেছে কিনা। শালিনী, কি হয়েছে স্যার? মঙ্গল কেন ফাইলটা নিয়ে এলো না দেখো তো।
সরি স্যার, হ্যাঁ, ফাইন। দাও। কিন্তু কি হয়েছে স্যার, আপনি এত চিন্তিত কেন? কিছু না, তুমি যাও। আরে যাও না ভাই। হ্যালো, এসিপি স্যার, স্যার আপনি ঠিকই বলছিলেন, আমাদের স্টক থেকে এক্সপ্লোসিভ চুরি হয়েছে। কত এক্সপ্লোসিভ চুরি হয়েছে? 300 গ্রাম, এমনকি কেউ জানতেও পারেনি। অথচ গোডাউন থেকে আসা যাওয়ার পথে পুলিশ আমাদের প্রায় 4 বার ধরে চেক করে, কিন্তু তাহলেও একটা বড় ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমার কথা মন দিয়ে শুনুন। নতুন করে একটা কনসাইনমেন্ট পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। বাকিটা সব আমরা সামলে নেব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই, গাড়ি গাড়ি দাঁড়া, দাঁড় করা। দাঁড়া। চাবি দে। এই পেপার চেক করেন। নাম নাম নিচে নাম, পেপার বার কর। এর রসিদ কোথায় গেল? পুলিশের পোশাক পরে বেআইনি কাজ করছিস, হ্যাঁ? হাতে নাতে ধরা পড়েছিস তুই। বল কি করিস তুই এটা নিয়ে? স্যার ওই 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 মাছওয়ালাদের ফিশিং এর জন্য এটা দরকার হয় স্যার। ডাইনামাইট ফিশিং? হ্যাঁ স্যার, মাছওয়ালারা ডাইনামাইট স্টিক্স জলের মধ্যে ফেলে দেয়, আর মাছগুলো ওপরে এসে ওদের জালের মধ্যে আটকে যায়। তোর এই চুরি করা এক্সপ্লোসিভের জন্য সদ্য একটা ছেলে মারা গেছে, জানিস তো? ওই 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 ব্যাটসম্যান। কিন্তু স্যার আমি জানতাম না যে কেউ এটার ব্যবহার করবে কাউকে মারবার জন্য। ইয়েস স্যার। ওকে ওকে, পাঠান স্যার। ঠিক আছে স্যার। জীবনকে যে লোকটা বল বানানো বোমের জন্য বলেছিল তার স্কেচ বানানো হয়ে গেছে। স্যার পাঠাচ্ছেন। একে চিনিস তুই? হ্যাঁ স্যার, এ হলো মোহন। এ এক্সপ্লোসিভ নিয়ে ডিনামাইট স্টিক বানায় আর জেলেদের বিক্রি করে দেয়। মোহন? এই ব্যাস, অমরকে তুই মেরেছিস? হ্যাঁ, টাকা গুনছিলি এখানে? হ্যাঁ, কে দিয়েছে এতগুলো টাকা? সেই যার কথাতে বলের মতো দেখতে তুই ওই বোম বানিয়েছিস? স্যারও বল তো কারিগরের সাহায্যে বানানো হয়েছিল, কিন্তু আমি ওই সমস্ত ছেলেদের চিনি না যারা আমায় বোম বানানোর জন্য টাকা দিয়েছিল। বমস মানে একাধিক বোম আছে? বেশি নয়, 3টে বোম ছিল। 3টে বোম? হ্যাঁ স্যার, এমন একটা বলের মতো বোম যেটা একটু চাপ পেলেই ফেটে যাবে। আর বাকি দুটো? বাকি দুটো তো ডুপ্লিকেট বোম ছিল স্যার। ও এমন বোম বানাতে বলেছিল যতক্ষণ ওতে ওজন চাপানো থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, কিন্তু যখনই ওজন ছড়ানো হবে ওই বোম ফেটে যাবে।
বোম নিয়ে কে এসেছিল? ওটা আমি জানি না। আমাকে এই সমস্ত বোম একটা জায়গায় রেখে দেওয়ার জন্য বলা হয়েছিল। আমি ওখানে বোমগুলো রেখেছিলাম। কিছুক্ষণ পর ওখান থেকে টাকা ভর্তি ব্যাগ পাই। তোর সঙ্গে কন্ট্যাক্ট কে করতো? স্যার, ও দরজার সামনে চিঠি রেখে চলে যেত। কবে দেখা করতে হবে, কি করতে হবে, কেমন করে করতে হবে, এইসব। একটা বোম তো ব্লাস্ট হয়েই গেছে, বাকি দুটো কোথায় রয়েছে? আর জবাব এই দেবে, তাই তো? আমার জানা নেই স্যার, এছাড়া আমি কিচ্ছু জানি না। আচ্ছা চল, ওকে বিউরোতে নিয়ে গেলেই ও বলবে। চল চল। স্যার ব্যাগ নে। স্যার 5 কোটি আছে, অর্ধেক আপনি নিয়ে নিন আর আমায় যেতে দিন। ঘুষ দিচ্ছিস আমাকে? সিআইডিকে? না স্যার। একটা কাজ কর, টাকা নিয়ে চল, বসে আরামসে কথা বলবো। স্যার স্যার শুনুন স্যার। দাঁড়া, না হলে কিন্তু গুলি করবো। ও, তাহলে এটাই বুভি ট্র্যাপ? যেই ব্যাগ থেকে এই নোটগুলো বাইরে পড়লো, বম ট্রিগার হয়ে গেল। এটা ছিল দ্বিতীয় বোম। তাহলে তৃতীয়টা কোথায়? দেখো, বেশি ঘাবড়াবার কোনো দরকার নেই। প্রথম বোম থেকে বোম বানানোর লোকটাই উড়ে গেছে। আর দ্বিতীয় বোমটা আমাদের বলবে যে অমরের মার্ডারটা আসলে কিভাবে হয়েছিল। আরে স্যার, আপনি একই কথা বারবার কেন বলছেন আমাদের? সোজাসুজি বলুন না। দেখো, সোজাসুজি বলবো তো? তবে এসো, সোজাসুজি বলছি, একদম সোজা। দয়া, এসো বস, এই ব্যাটটা ধরো। আর দেখো, এই ব্যাটটার এই পেছন দিকে সেন্সর লাগানো আছে, ঠিক আছে? আর এই যে এইটা দেখো, এটা হচ্ছে ওর উর্বর মস্তিষ্কের ফসল। এই বল, কি বলছেন স্যার? এর মধ্যে বম আছে? হ্যাঁ, এটা হচ্ছে বোম। আর এই বোমটা আমি বানিয়েছি। এটা আমি খুব ভালো জানি যে এতে কতটা বিস্ফোরক আছে। ভয় পেও না, বেশি বড় বিস্ফোরণ হবে না। এত বড় বিস্ফোরণ হবে না যে আমাদের এই সুপারম্যান, আমাদের দয়া ঘাবড়ে যাবে। কিচ্ছু হবে না। আরে কিন্তু ব্লাস্ট তো হবে। এরকম একটা সিচুয়েশনে আপনি আমাদের দয়াকে কেন ফেলছেন বলুন তো? আমার উপর তোমার বিশ্বাস আছে, ভরসা আছে, তবে আমি যেমন বলছি তেমন করো। দেখো, এইটা জানতে হবে তো যে প্রথম বলটা আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ কেন ঘটেনি। তাই আমি যেমন বলছি তেমনটা করো, ব্যাস। আর শোনো, একটা কথা মন দিয়ে শোনো, দয়াকে তুমি যতটা ভালোবাসো ততটাই আমিও ভালোবাসি। আমি দেখাই না, ব্যাস। বুঝেছো? পঙ্কজ, গায়ে যত জোর আছে ততটা দিয়ে বল করবে, ঠিক আছে? দয়া, প্রথম বলটা একটু ডিফেন্সিভ খেলবে, ঠিক আছে? বেশি আঘাত করবে না, ঠিক আছে? চলো পঙ্কজ। পঙ্কজ, এবারের বলটাও ততটাই জোরে করবে। দয়া, এইবারে একদম গায়ে জোরে বলটা মারবে। ছক্কাওয়া চাই, রাইট? দয়া স্যার! দয়া স্যার! দয়া, স্যার স্যার স্যার! কি ভাই, ঠিক আছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছো স্যার, এটা ছোট ব্লাস্ট। আরে কোনো ব্যাপার নয়, এ হচ্ছে আমাদের হিম্যান, এর কিচ্ছু হবে না। এই দেখো, বোমটাকে এমন ভাবে বানানো হয়েছিল যে বলটাকে যখন জোরে মারবে তখনই ব্লাস্ট করবে। সেই জন্যে প্রথম বলটায় ব্লাস্ট হয়নি। যখন ও চতুর্থ বলটাকে
প্রেসার দিয়ে মেরেছে সিক্সার মারার জন্য, তখন ব্লাস্ট হয়েছে। যেমন আমি দয়াকে বলেছিলাম প্রথম বলটাকে একটু ডিফেন্স খেলতে, বলের ওপর প্রেসার কম ছিল তাই ব্লাস্ট করেনি। কিন্তু যখন দ্বিতীয় বলটা আমি দয়াকে খুব জোরের সঙ্গে মারতে বলেছি, দয়া জোরে মেরেছে প্রেসার দিয়ে আর ব্লাস্ট হয়ে গেছে। বুঝলে, এই বোমটার আসল রহস্য হচ্ছে প্রেসারের। কিন্তু ব্যাপারটা তো এখনো সেখানেই দাঁড়িয়ে। এই মোহন তো কারো ইশারাই কাজ করছিল। আসল খুনি কে, আর এই খুনিকে ধরবো কি করে? এই কেসের সমস্ত সূত্রটা পাওয়া গেছে, শুধু একটা সূত্র, সেই একটা সূত্র যে সমস্ত ব্যাপারটাকে জুড়তে পারে। কি হতে পারে সেই সূত্র? কি হতে পারে? স্যার, এই বিশ্বাসের সঙ্গে আরেকবার দেখা করি। ওর সোর্স অনেক দূর রয়েছে, খুব পাওয়ারফুল লোক, আর বদনামও রয়েছে। এই খুনি হতে পারে স্যার। স্যার, যদি বিশ্বাস হতো তাহলে ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারতো যে মোহন, সে তো মরে গেছে। তাহলে কে সেই রাস্তাটাকে বলে দেবে? কে হতে পারে? স্যার, হ্যাঁ, ওই আমাদের টিমের কিডব্যাকটা পাওয়া যাবে প্লিজ? পঙ্কজ, এই ব্যাটটা কার? এটা সুরেশ, আমাদের উইকেট কিপার। স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার, অমরের যে গার্লফ্রেন্ড আছে লীনা, ওর মনে হয় উইকেট কিপারের সঙ্গে কোনো চক্কর চলছে। লীনা সুরেশের সঙ্গে? হ্যাঁ স্যার, এই দেখুন, অমরের ব্যাটে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেই একই জিনিস সুরেশের ব্যাটেও লেখা আছে। বেস্ট অফ লাক মাই লাভ। লীনাকে ফোন করো। স্যার। স্যার, ফোন তো বন্ধ। অন্য কোনো নাম্বার? ল্যান্ডলাইন স্যার। হ্যালো, আচ্ছা, আমি লীনার সঙ্গে কথা বলতে পারি? আপনি কে বলছেন? স্যার, ল্যান্ডলেডি বলছে যে ও কাল থেকে বাড়ি ফেরেনি। সুরেশ কোথায় থাকে? পাগল হয়ে গেছো তুমি, আমার অমরকে মেরে ফেলেছো তুমি। পাগল হয়ে গেছো তুমি, আমার অমরকে মেরে ফেলেছো তুমি। আরে এটারই যোগ্য ছিল, কিন্তু এবার তো তোমাকেও মরতে হবে, কেননা এবার তো তুমিও তো আসলটা জানতে পেরে গেছো না বেবি। দেখো, আমার সাথে এরকম করো না প্লিজ, আমাকে যেতে দাও। আরে এভাবে কি করে যেতে দেবো? তুমি বাইরে যাবে, পুলিশকে বলে বেড়াবে আমার এখানে মাথা মোটা লেখা আছে নাকি? তোমাকে মরতেই হবে। কি করে মারি? ছুরি দিয়ে? না না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। ঠকিয়েছিলি তুই আমাকে না? আরে যা অমরের কাছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোকে অমরের কাছে। তোর খেলা শেষ, বুঝেছিস? স্যার, এই আমার অমরকে খুন করেছে, তারপর আমাকে এখানে বেঁধে রেখেছে ও। তোমাদের সাথে ওর কিসের শত্রুতা? প্রথমে আমি সুরেশের সাথে রিলেশনশিপে ছিলাম, কিন্তু ও খুব রাগী ছিল, মারপিট করত, তার জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। তারপর আমার বন্ধুত্ব অমরের সাথে হয়, আর তারপর সুরেশ হুমকি দেয় ওকে প্রাণে মেরে ফেলার। এই কথাটা তুমি আমাদের আগে কেন বলনি? আই এম সো সরি স্যার,
আমি খুব ভয় পেয়েছিলাম। ওই বম ব্লাস্ট, অমরের মৃত্যু, আমি কিছু বুঝতে পারছিলাম না স্যার, কিন্তু আমার অমরকে ওই মেরে না, ফেলেছে। স্যার 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 আমি মারিনি অমরকে। স্যার আমাকে তো একটা কাজ দেওয়া হয়েছিল যে এই অরিজিনাল বলের জায়গায় ওই বোমওয়ালা বলটা রিপ্লেস করে দিতে হবে। আর স্যার ওর বদলে আমি 5 কোটি টাকা পেয়েছিলাম। কে সেই লোক যে তোমাকে খুনটা করতে বলেছিল? স্যার আমায় তো ওই বলটা দেওয়া হয়েছিল যেটা আমায় সুমিতকে দিতে হতো, আর ওই টাকা ভর্তি ব্যাগটা কেউ আমার বাড়িতে ফেলে দিয়ে গেছিল, ব্যাস। ব্যাগ? ওই ব্যাগটা দেখাও তো। স্যার এটা তো সেরকমই ব্যাগ যেরকম মোহনের কাছে ছিল। ও এমন বোম বানাতে বলেছিল যতক্ষণ ওতে ওজন চাপানো থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, কিন্তু যখনই ওজন ছড়ানো হবে ওই বোম ফেটে যাবে। ব্যাগটা খুলে দেখোনি তুমি? না স্যার। বেঁচে গেছো, না হলে উপরে যাওয়ার টিকিট কেটে নিতে। মানে নোটের নিচে এই ব্যাগের মধ্যে বোম আছে, বুবি ট্র্যাপ। যখনই তুমি টাকাগুলো বাইরে বের করতে, প্রেশার রিলিজ হতো আর বোম ব্লাস্ট, আর সঙ্গে তুমিও। যাই হোক, এবার এই ব্যাগই আমাদের খনি অবধি পৌঁছে দেবে। সুরেশকে তো আমরা গ্রেপ্তার করেছি, এবারে টাকা ভর্তি ব্যাগ যেটা এই খেলার মেইন খেলোয়াড় সুরেশকে দিয়েছিল সেটাও আমাদের হেফাজতে। এই ব্যাগের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, এবার আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নেব, ম্যাচ করে দেখব, সব ক্লিয়ার হয়ে যাবে। আসুন, প্রথমে আপনি যান। বা হাত রাখুন, অন্য হাতটা। আপনি যেতে পারেন। আপনি যেতে পারেন। লীনা, যাও। কেশব, রমন, এসিপি স্যার, থেমে যান, না হলে আমরা সবাই মারা পড়ব। স্যার আপনি আমার কথা শুনুন, ওর মধ্যে বোম আছে, ফেটে যাবে। বোম আছে? রমন বাবু, বোম নিয়ে খেলা করা তো সিআইডির বাঁ হাতের খেলা। আর যে বোমের কথা আপনি একটু আগে বললেন না, সেই বোম তো আমরা কখন বের করে দিয়েছি। ব্যাস, আমরা তো শুধু এটা জানতে চেয়েছিলাম ব্যাগের ভেতরে বোম কে ভরেছিল, আর সেটা তো শুধু সেই জানে যে এই কাজটা করেছে। আপনি তো জানতেনই বোমটার ব্যাপারে, তাই না? কি বলুন, কেন করেছেন এসব? বলুন তাড়াতাড়ি। স্যার ওই অমর আর একটা দল থেকে মোটা টাকার অফার পেয়েছিল। প্রথম ম্যাচের আগেই ও আমার টিম ছেড়ে অন্য টিমে জয়েন করতে চলেছে, এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। যদি অমর আপনার টিম থেকে চলে যেত তাহলে আপনার কোটি টাকার লোকসান হতো, কারণ অমরকে কেনার জন্য
নিজের টিমে আনার জন্য আপনি অনেক টাকা খরচা করেছেন। স্যার আমার কাছে ওই টাকাটা তোলবার জন্য আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, আর সেটা হলো অমরের মৃত্যু। আমাদের সমস্ত ক্রিকেটারদের ইন্স্যুরেন্স করানো আছে। অমরের 100 কোটির করিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই টাকা আমি পেয়ে যাব। আর অমনের ফ্যানদের সিম্প্যাথি আর সাপোর্ট সেটাও তুমি পেয়ে যেতে। অমর আমাদের টিম থেকে চলে গেলে তো এক মুহূর্তে ব্লাস্টার্স 11 কমজোর হয়ে যেত। স্টক মার্কেটে শেয়ারের দাম অলরেডি নেমে গেছে। আমার এক্স পার্টনার বিশ্বাস অলরেডি আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আর সবকিছু ঠিকঠাক লাইনে আনবার জন্য আমার একটা জেতার প্রয়োজন ছিল। আর আমি ভেবেছিলাম এটাই ঠিক রাস্তা আমার ভাগ্য ফেরাবার জন্য। সত্যি নিজের জীবনকে আপনি গড়ে নিয়েছেন। আজ থেকে আপনার জীবনে আসবে নতুন অন্ধকার, অন্ধকূপের অন্ধকার। তোকে আজ মেরেই ফেলবো আমি। তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। না না, তুমি এটা করতে পারো না, প্লিজ। তুমি এরকম করতে পারো না। নিশ্চয়ই পারি। কে ওখানে? তুমি আমার সঙ্গে যা করেছো তারপরে তো আমি নিশ্চয়ই করব। কে ওখানে? বাঁচাও, বাঁচাও, প্লিজ, প্লিজ হেল্প, বাঁচাও। তুমি এটা করতে পারো না, প্লিজ। কেউ আছো, কেউ আছো, বাঁচাও, প্লিজ, প্লিজ হেল্প, প্লিজ, প্লিজ বাঁচাও। ওখানে কে আছে? প্লিজ হেল্প, হেল্প, কেউ বাঁচাও আমাকে, প্লিজ। কেউ আছো, প্লিজ বাঁচাও আমাকে, প্লিজ, হেল্প, কেউ আছো? শোনো, শোনো, প্লিজ, লেগে যাবে আমার। এই কি করছো? এই তোমার হাতে ওটা কি? তুই নিজের কাজ কর। এই দেবো তোকে টাকা। এই, তুমি এটা কি করছো? তোর মতো মেয়েরা না আমার কাছে ছাড়ো শুধু ওকে, time pass। ছেড়ে দাও। বললাম না, সর এখান থেকে। গান ছাড়, গান ছাড়, লেগে যাবে বলছি। গান ছাড়, গান ছাড়। এই গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন করেছে, খুন করে দিয়েছে পুলিশ, খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? মাফ করবেন, খুন আপনি দেখেছেন? কিন্তু আপনি দেখলেন কি করে? বলতে চাইছি যে আপনি তো দেখতে পাই না, তাই তো? হ্যাঁ, ওই আর কি, মানে বলতে চাইছি আপনি দেখলেন কি করে খুন হতে? এইটার সাহায্যে। এটার সাহায্যে? কি এটা? এটা সেন্সর গ্লাভস। এতে সেন্সর ফিট করা আছে, যার থেকে অদৃশ্য তরঙ্গ বেরিয়ে যায়। ওই তরঙ্গের সামনে যা কিছু থাকে ওতে ধাক্কা খেয়ে ওগুলো ফিরে আসে। তাতে আমি জানতে পারি যে আমার সামনে কি হচ্ছে। মানে এক প্রকার এটা আপনার চোখের কাজ করে? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন। আরে কিন্তু এটা কি করে হতে পারে? হতে পারে। এক মিনিট, আপনি একজন মহিলা, আপনি চুল বেঁধে রেখেছেন।
স্যার এটা তো ইনি আন্দাজেই বলছেন। আর আপনি বেশ গোলগাল দেখতে, হেলদি ইয়াং বয়। এটা তো ভুল বলেননি, দিন দিন তো মোটা হচ্ছ। ওয়েট তো চেক করেছিলাম স্যার, একটু কমও দেখাচ্ছিল। আপনি বলছেন যে এই ডিভাইসের সাহায্যে আপনি দেখেছেন কাউকে খুন হতে? একটা মেয়ের খুন হয়েছে স্যার, তাকে গুলি করা হয়েছে, গুলি। কোথায়? আই মিন এখানেই কাছাকাছি? না, এখানে নয়, এই জায়গাটা একটু এবড়ো খেবড়ো, ওটা খুব স্মুথ ছিল, ওখানে সিঁড়িও ছিল না। আচ্ছা, আপনি ওই জায়গা থেকে এখানে কি করে এলেন? জানি না, ঘটনাস্থলে কেউ আমাকে এখানে পিছন থেকে মারলো, আর তারপর আর কিছু জানি না। চোখ খুলে দেখলাম আমি এখানে। সঞ্জীব বাবু, কাল রাতে কি হয়েছিল আপনি ডিটেলসে বলুন আমাদের। আসলে আমি কাজ থেকে ফিরছিলাম, আর তখন আমার অটোটা একটা সিগন্যালে দাঁড়ায়। হে হে ওদিকে কি কি? আরে ভেতর থেকে তুমি একটা মেয়ের চিৎকার শুনতে পেলে না? মেয়ের চিৎকার? কি বলছেন কি আপনি? বের বললো। কি বলছেনটা কি আরে আপনি? আচ্ছা নাও, এটা তুমি রাখো। ঘটনাস্থলে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটার হাতে পিস্তল ছিল, গান। দুজনে ঝগড়া করছিল, ধস্তাধস্তি হচ্ছিল। খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি। ব্যাস, যখন আমার চোখ খুললো তখন ওই ছেলেগুলো আমার গ্লাভস চুরি করবার চেষ্টা করেছিল, আর আমি ওদের ধরে ফেলি। আর আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে খুনি আপনাকে এখানে নিয়ে এসছে আর এখানে ফেলে পালিয়ে গেছে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ওই জায়গাটা কোথায় যেখানে মেয়েটার গুলি লেগেছিল? না স্যার, আমি জানি না। আচ্ছা, আন্ধারিতে ওই অটো যে সিগন্যালে দাঁড়িয়েছিল, যেখানে আপনি মেয়েটার চিৎকার শুনেছিলেন, সেই জায়গাটা জানেন আপনি? মনে আছে? আই অ্যাম সরি, আমি এ ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না। ইটস ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা ওই জায়গাটার খোঁজ নিয়ে নেব। কিন্তু কি করে? ওই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করব। এত বড় শহরে ওই ড্রাইভারকে আপনি কোথায় খুঁজে পাবেন স্যার? পেয়ে যাব। ওদের নেটওয়ার্ক খুবই ফাস্ট, সারা শহরে ছড়িয়ে আছে, পেয়ে যাব। ওনার নাম, ঠিকানা বা অন্য কিছু জানেন আপনি? ও টুপি পরেছিল আর পুরনো গান শুনছিল 90-এর দশকের, আর ওর অটোতে আগুন নেভানোর যন্ত্র লাগানো ছিল। আর হ্যাঁ, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও উত্তর ভারতে থাকে। হ্যালো, কি উত্তর ভারতের লোক? পুরনো গান শোনে, আবার টুপিও পরে, আগুন নেভানোর যন্ত্রও আছে ওর অটোতে? ঠিক আছে, দেখছি। হ্যালো রাজু। হ্যাঁ ভাই, সিআইডি অফিসারের একজন অটো চালককে খুঁজছে, যে টুপি পরে আর ওর গাড়িতে নাকি একটা আগুন নেভানোর যন্ত্র লাগানো আছে। টুপি ঋষিত হবে ভাই। হ্যাঁ রাজু, বল। ঋষিত, কাল রাতে কি আন্ধেরির কোনো সিগন্যালে ছিলিস? হ্যাঁ ছিলাম তো, বল। ওখানে কোনো প্যাসেঞ্জার নেমেছিল নাকি? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ ছিল। কি হয়েছে নাকি বল? আরে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সিআইডির লোকেদেরকে নিয়ে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। সিআইডি? সঞ্জীব বাবু, দেখে বলুন তো যে এই অটোওয়ালা কিনা। মনে পড়ছে কিছু আপনার? হ্যাঁ স্যার, ইনিই তো ছিলেন। হ্যাঁ, এই ছেলেটা। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কোনো চিৎকার শুনিনি স্যার। হ্যাঁ স্যার, ইনি চিৎকার শুনেছিলেন, কিন্তু আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার হসপিটাল যাওয়ার ছিল, তাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি। আরে ভয় পেও না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি বলো এই লোকটাকে তুমি কোথায় নামিয়েছিলে? এই তো এই সিগন্যালে ছেড়েছি স্যার। তারপর ওই সিগন্যাল থেকে কোন দিকে গিয়েছিলেন উনি? এই সামনের গলিটার মধ্যে স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন সঞ্জীব বাবু। অটোওয়ালা আপনাকে এই গলির মধ্যে আসতে দেখেছিল। এখানে দুটো রাস্তা আছে, একটা এটা আর একটা ওটা। কিছু মনে পড়ছে আপনার কোথায় গিয়েছিলেন? সঞ্জীব বাবু, একটু মনে করে বলুন যে আপনি এর মধ্যে কোন গলিতে গেছিলেন?
একটা পাখির মতো দেখতে মূর্তি ছিল। চলো আমরা এখান থেকে শুরু করি। সামনে স্যার এই দেখুন। সঞ্জীব বাবু দেখুন তো এই মূর্তিটাই কিনা। হ্যাঁ হ্যাঁ এটাই। অভিজিৎ স্যার, মূর্তি পেয়ে গেছি। এটা কি? আরে গুড। এই যে এইটাই। আচ্ছা, এর পরে সঞ্জীব বাবু, এরপর মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? 3টে গোল দেখতে পেয়েছিলাম। তোমরা ওই দিকটা দেখো, আমরা এদিকে যাচ্ছি। স্যার, হ্যাঁ এটা এটা রাউন্ড শেপ, একটা নিচে আর একটা। এরপর 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 এদিকে এদিকে, এই যে। সাবধানে। আরে স্যার, ঘুরে ফিরে সেখানেই চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আরে সেই জন্যই তো উনি চিৎকার শুনতে পেয়েছিলেন। স্যার, এই জায়গাটা একেবারে জনবসতির মাঝখানে, তাহলে গুলি চলার আওয়াজ কেউ শুনতে পাইনি কেন? কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। আসুন, একটা স্টেপ আছে, সাবধানে। না না ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কি আছে? লাশ পেলেন? সঞ্জীব বাবু, আপনি বলেছিলেন গুলিটা কোনো মেয়ের লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়ের গায়ে লেগেছিল। আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম। ওর গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। কেন বলুন, কি হয়েছে? লাশ এখানে আছে, কিন্তু কোনো মেয়ের নয়, কোনো ছেলের। কি? হি ইজ ডেড। মনে হচ্ছে সেই যে ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল। স্যার, ওনার কথা অনুযায়ী এখানে 2টো গুলি চলেছিল। হয়তো হয়তো এই দ্বিতীয় গুলিটায় মারা গেছে। স্যার, স্যার এখানেও তো রক্ত পড়ে আছে। ওটা যদি ওর রক্ত না হয় তাহলে ওই মেয়েটার হতে পারে। গুলি তো ওর এখানেই লেগেছিল স্যার। যদি মেয়েটার এখানে গুলি লাগে তো আপনি বললেন যে আপনার মাথায় পিছন থেকে কেউ মেরেছিল, তো সেটা দ্বিতীয় গুলি চলার পরে আপনার লেগেছিল নাকি সেটা চলার আগে? না না, দ্বিতীয় গুলিটার পর মেরেছে। স্যার কি হচ্ছে এসব? কিছু বুঝতেই পারছি না। স্যার, রক্ত তো অনেক বেরিয়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই আহত। স্যার, না তো কোনো মোবাইল পেয়েছে, না ওয়ালেট।
কোনো আইডেন্টিফিকেশন নেই। আর স্যার ওর হাত আর আঙুলে যে চিহ্ন আছে সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ঘড়ি আর আংটি চুরি করে নিয়েছে। আচ্ছা, এদের দুজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মানেনি তো? আগে এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা কোথায়। যদি আহত হয় কোনো হসপিটালে থাকবে, আর যদি মারা যায় তাহলে খুনি ও লাশ গুম করার চেষ্টায় রয়েছে। মিসিং পার্সন ব্যুরোতে খোঁজ নিয়ে দেখো তো এর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। বস, ক্রাইম স্পটে ওই জায়গাতে মাটির ওপর যে রক্ত পাওয়া গেছিল, ডিএনএ টেস্ট অনুসারে ওই রক্তটা কোনো মেয়ের। আসলে এই মেয়েটা ওই সময় ওখানে উপস্থিত ছিল না যখন তোমরা গেছিলে, কিন্তু ক্রাইম যখন হয়েছিল তখন ওই মেয়েটা নিশ্চয়ই ওখানে ছিল। আর স্যার দুর্ঘটনার সময় রাত 11টা থেকে 1টার মধ্যে। ঠিকই তো আছে, সঞ্জীবও তো ওই সময় ছিল 11:30 নাগাদ। হ্যাঁ স্যার, আর সঞ্জীব বাবুকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে দেয় যেখান থেকে আমরা ওনাকে পাই। আরও একটা কথা স্যার, দুটো গুলি চলেছিল, মেয়েটার গুলি লেগেছিল আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সঞ্জীব বাবুর কাছেই। তারপরে স্যার দ্বিতীয় গুলিটা করা হয়েছিল যেটা ছেলেটার লেগেছিল। তার মানে সঞ্জীব বাবু ছাড়াও ওখানে আর কেউ ছিল যে ওই আহত মেয়েটাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর সঞ্জীব বাবুকে ওই ফুটপাতে ফেলে গেছিল। স্যার আমি আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি, ওখানে কেউই কোনো ছেলে এবং মেয়েকে আসতে বা কোনো আহত মেয়েকে ওখান থেকে যেতে দেখেনি। আচ্ছা, সালুকে একটা কথা বলো, যদি খুনি সঞ্জীবকে ক্রাইম সিন থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে যেখানে আমরা ওকে পাই, তাহলে হতে পারে ওই লোকটার কোনো ট্রেসেস সঞ্জীবের পোশাকে আছে। খোঁজ নিতে পারবে কে ছিল সে? অবশ্যই খোঁজ দিতে পারবো। তাহলে খোঁজ নাও। স্যার হ্যাঁ, লাশ শনাক্ত করা গেছে। ওর নাম হলো অনিকেত স্যার, আর ওর বাড়ির লোকজনও হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। অনিকেত, দেখুন আপনার ভাই অনিকেতের বডি আমরা বন্ধ কারখানায় পেয়েছিলাম। আপনারা কি বলতে পারবেন উনি কেন এখানে এসেছিলেন? আপনার ভাইয়ের খুন হয়েছে, আশা করব আপনারা আমাদের কাছে কিছুই লুকোবেন না। যদি আপনারা সত্যি না বলেন তাহলে আমরা তো খুনিকে ধরতেই পারবো না। স্যার এরকম কিছু নয় স্যার, গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত মানে? প্রায় বাইরে থাকতো স্যার, সারাদিন। আমরা অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু বলতো না। গতকাল সকালেও 11টা নাগাদ চলে গেছিল, কোথায় গেছিল কিচ্ছু বলেনি। সারা দিন ধরে স্যার ঘরে ফেরেনি, সকালে উঠে দেখি সারা রাতেও বাড়ি ফেরেনি। তারপরে গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। তো সারাটা দিন ফোনে কোনো কথা হয়নি? স্যার আমি ওকে সারাদিন ধরে ফোনে কল করছিলাম কিন্তু ফোনেই পাচ্ছিলাম না ওকে। এরকম কবে থেকে চলছিল? স্যার জানি না কবে থেকে, গত কয়েক বছর ধরে তো সিঙ্গাপুরেই ছিল। এই তো কিছু মাস আগেই ইন্ডিয়া এলো, তখন থেকেই এরকমই বিহেভ করছিল। সিঙ্গাপুরে কি কাজ করতেন ইনি? ওখানে হোটেলে জব করতো। এ বিবাহিত ছিল? না স্যার, বিবাহিত ছিল না। কোনো মেয়ের সাথে এর সম্পর্ক ছিল? কারণ মরার আগে ও কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করছিল। জানি না স্যার, আমরা কিছুই জানি না এর কোনো মহিলার সঙ্গে কোনো অ্যাফেয়ার বা বন্ধুত্ব আছে কিনা, কিছুই জানি না। স্যার স্যার এনাদের থেকে অনিকেতের নাম্বার নেই আর কল রেকর্ডস চেক করি স্যার, তাতে জানতে পারি যে একটাও মেয়ের নাম্বার নেই স্যার, শুধু ছেলেদের সঙ্গেই কথা বলতো, আর বেশিরভাগই ওর সঙ্গে যারা কাজ করতো তাদের। আর স্যার মৃত্যুর আগেও ও কাউকে ফোন করেনি নিজের ফোন দিয়ে। কোনো মেয়ের নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা তো খুব অবাক কাণ্ড। স্যার খুবই সাদাসিধে লোক ছিল, শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। ঠিক আছে, আপনারা যেতে পারেন। যদি দরকার হয় আপনাদের ডেকে নেব। স্যার কালকে কারখানায় যাওয়ার আগে এই অনিকেত সারাদিন একই জায়গায় ছিল। কোন জায়গায়? স্যার কফি শপ। স্যার এর ক্রেডিট কার্ডের বিল থেকে এটা প্রমাণিত হয় যে এ সারাদিন ওই কফি শপে ওর ক্রেডিট কার্ড সোয়াইপ করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনের লাস্ট লোকেশন ওই কফি শপই ছিল। কোন কফি শপ ছিল ওটা?
পিলো কফি শপ। যাও ওই পিলো কফি শপে আর খোঁজ নাও ও সারাদিন বসে কি করছিল। স্যার, বস, কি খবর নিয়ে এসেছো? এমন খবর এনেছি যেটা আমাদের কাছে খুব জরুরি। কি? এর পোশাকের মধ্যে আমি কয়েকটা আলাদা আলাদা ডিএনএ স্যাম্পল পেয়েছি। কিছু মানে 5 জন লোকের ডিএনএ স্যাম্পল পেয়েছি। 5? হ্যাঁ, 5। আর এই 5 জনই মেয়ে। আর সঞ্জীবের জামা কাপড় থেকে আমরা 2 ধরনের ডিএনএ পেয়েছি। আর এই দুটো স্যাম্পল অনিকেতের জামা কাপড় থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে ম্যাচ করে গেছে। মানে 5 জনের মধ্যে 2 জন যারা অনিকেতকে ছুঁয়েছিল, ওরা আবার সঞ্জীব বাবুকেও ছুঁয়েছিল। তার মানে অভিজিৎ, এই পুরো কাজটা দুটো মেয়েই করেছে। আচ্ছা, এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এ কালকে সারাটা দিন এখানেই ছিল। আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু, এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো। এ কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে এ কালকে একা ছিল না, কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা, ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার। আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ। ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়। কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, অনিকেতের ডেটিং অ্যাপের ব্যাপারে জানা গেছে। ওই অ্যাপটার নাম ম্যাচ আপ। ম্যাচ আপ? এটা দুজনের সাথে বিয়ে দেওয়ার কোনো অ্যাপ নয় তো? হ্যাঁ স্যার, ওই রকমই কিছু। কিন্তু অনিকেত এই অ্যাপের ভুল ব্যবহার করেছে। ও এই অ্যাপের সাহায্যে এতগুলো মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে স্যার, আর ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর মনে হচ্ছে বিয়েও কাউকেই করতে চায়নি, শুধুমাত্র টাইম পাস করছিল। এই অ্যাপে শুধুমাত্র চ্যাটিংই হয়, আর কারো নাম্বার এই অ্যাপে শো করে না স্যার। স্যার, আমরা অ্যাপ ডেভেলপ কোম্পানি থেকে 4টে মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি। অনিকেত যাদের খুব টাচে ছিল। ইনফ্যাক্ট মার্ডার হওয়ার দিনও ওদের সঙ্গেও ক্যাফেতে দেখা করেছিল। পুরবি কথা বলছে। প্রথম মেয়েটা হলো মোনা। হ্যাঁ, আমি দেখা করেছিলাম ওনার সাথে কফি শপে এই 4টে নাগাদ। কফি খেয়েছিলাম আর একটু কথাও বলেছিলাম আমরা। তারপর আমাকে বেরোতে হলো, আমার কিছু আর্জেন্ট কাজ ছিল। স্যার, এ বলছে যে কফি শপের পরে ও বিউটি পার্লারে গিয়েছিল, আর ওখান থেকে একটা মুভির প্রিমিয়ারে। দ্বিতীয় জন হলো রূপালী। তাহলে বলো, তোমার কি বক্তব্য? ও অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল, খালি বলতো দেখা করো দেখা করো। ভীষণই বোরিং ছিল, আই টেল ইউ। ওর সাথে 1 কাপ কফি যে আমি কিভাবে খেয়েছি, আর কফিটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ওখান থেকে বেরিয়ে গেছি। ও বলেছিল স্যার ও অনিকেতের সঙ্গে 6টার সময় দেখা করেছিল, আর তারপরও ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে আন্ধেরি গিয়েছিল। আর তৃতীয় অঞ্জু স্যার। ওর সাথে তো সময়টা বুঝতেই পারিনি। কত ভালো ভালো কথা বলতো, আপনি জানেন আমরা সেদিন কত কথা বললাম। হঠাৎ করে ও বললো ওকে কোথাও যেতে হবে। আমরা ডিসাইড করলাম যে আমরা আবার দেখা করব।
আর তারপর চলে গেল। এই মেয়েটা কফি শপ থেকে বাইরে বেরই হয়নি। এর স্টেটমেন্ট অনুযায়ী ও কফি শপেই বসেছিল কফি শপ বন্ধ হওয়া পর্যন্ত, 12টা অবধি। স্যার এদের স্টেটমেন্ট আমরা ক্রস চেক করেছি, ঠিকই বলছে। স্যার সঞ্জীববাবু বলছেন কোনো মেয়ের গুলি লেগেছিল। এদের 3 জনকে চেক করা হলো, কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই। তোমরা তো 4টে মেয়ের কথা বলেছিলে, তাহলে চতুর্থ মেয়েটি গেল কোথায়? স্যার 4 নম্বর মেয়েটা হলো এরিকা। আমরা এই অ্যাপের সাহায্যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনো রেসপন্স করেনি। তাহলে এক কাজ করো, ওই মেয়েটার সঙ্গে গিয়ে দেখা করো। রজত, তাড়াতাড়ি রেডি হও। আর কত সময় নেবে? এতটা সময় তো মেয়েরাও নেয় না। আসছি বাবা, জাস্ট 2 মিনিট। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কাকে চাই? এরিকা। হ্যাঁ আমি, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? এসব কি? হ্যাঁ, কি হয়েছে স্যার? স্যার কোনো প্রবলেম হয়েছে? আপনাকে আমরা মেসেজও করেছিলাম ম্যাচ আপ অ্যাপ থেকে। আপনাকে সিআইডি ব্যুরোতে আসতে বলেছিলাম, আপনি আসেননি তো আমাদের আসতে হলো। ম্যাচ আপ অ্যাপ? এটা কি? ডেটিং অ্যাপ। ডেটিং অ্যাপ? তুমি এই ডেটিং অ্যাপে কি করছো? হ্যাঁ, শোনো, ওনাদের কোনো ভুল হচ্ছে, আমি কোনো ডেটিং অ্যাপে নেই। সেটা কিভাবে হতে পারে? আপনার প্রোফাইল আছে, আপনার ডিসপ্লে পিকচার রয়েছে। শুনুন, আমি একজন বিবাহিতা, আমি কোনো ম্যারেজ সাইট বা ডেটিং অ্যাপে নেই। ইনি আমার হাজবেন্ড রজত, আর আমি ওনার সাথে বিয়ে করে খুব হ্যাপি। আমার এসব করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি যদি সত্যি বলেন তাহলে এটা কি আপনার প্রোফাইলে এই ডেটিং অ্যাপে কি করে? দেখুন, আমি সত্যি বলছি, আমি জানি না এটা কি। আমি এরকম কোনো প্রোফাইলই বানাইনি। তো আপনি এটা বলতে চাইছেন যে আপনার নামে কেউ ফেক আইডি বানিয়েছে? আচ্ছা, আপনি কোনো অনিকেত নামে কাউকে চেনেন? অনিকেত? এই লোকটা? না স্যার, আমি একে চিনি না। স্যার, কি করছেন আপনারা? কেন আমাদেরকে ডেকেছেন? আমরা আপনাদের বলিনি, কিন্তু অনিকেত, যার সঙ্গে আপনারা কফি শপে দেখা করেছিলেন, ওর খুন হয়ে গেছে ওই রাতেই। কিন্তু স্যার, আমরা ওকে কেন মারবো? আমরা তো ওকে ঠিকমতো চিনতামই না। ইনফ্যাক্ট এই ঘটনার কিছুদিন আগে তো ওর সাথে চ্যাট হয়েছিল আমার অ্যাপে। হ্যাঁ, আর ওই দিনই তো আমি প্রথমবার দেখা করেছিলাম ওর সাথে। আর আমার সাথে তো ওর সেরকম কোনো শত্রুতাও ছিল না। আর আমি তো ওই অ্যাপেই নেই, এমনকি আমি ওকে চিনিও না। ওই অ্যাপের প্রোফাইলে আপনার পার্সোনাল পিকচার ছিল, সেই পিকচার আপনার ফোন থেকেই নেওয়া হয়েছিল। কোনো স্ট্রেঞ্জারের কাছে আপনার ছবি কিভাবে আসবে? ম্যাম, আমি জানি না আমার ছবি কিভাবে ওর কাছে গেল। আমার ফোন কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ফোন চুরি হয়ে গেছে? কোথায়? স্যার, ঠিক জানি না, মনে পড়ছে না। কোনো ব্যাপার না, আপনারা কিছুক্ষণের জন্য আমাদের সাথে কোঅপারেট করুন, আমরা জেনে যাব খুনিকে। ফ্রেডি?
সঞ্জীব বাবু, এদের মধ্যে কেউই না যে ওদিন ঘটনাস্থলে ছিল? এদের মধ্যে কেউ নয়। ঠিক আছে, আপাতত আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। না স্যার, এদের মধ্যে তো কেউ না। স্যার বাকি তিনজনের মতন ওরও কোনো চোট নেই, কিন্তু কিন্তু ওই মেয়েটার আঘাত ছিল, চলার অবস্থাই ছিল না। কিন্তু সালুকে যে আমাকে বলল ও সঞ্জীবের পোশাকে যে ডিএনএ টেস্ট করেছিল তাতে তো দুটো মহিলার ট্রেসেস পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু একজন আহত হতে পারে, আরেকজন সেও তো ওই চারজনের মধ্যে একজন হতে পারে। স্যার এই চারজনের জল খাওয়ার গ্লাসগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট আসবে। স্যার, হ্যাঁ স্যার ওই দুটো মেয়ের ডিএনএ এই চারজনের সঙ্গে ম্যাচ করেনি। কি ম্যাচ হচ্ছে না? তাহলে মেয়ে দুটোকে পাবো কি করে? এক মিনিট। কি হলো সঞ্জীব? এসিবি স্যার, আমি এই গন্ধটা চিনি। গন্ধ? আমার আফটার শেভ মনে হয় স্যার। না না, এটা ওই গন্ধ যেটা আমি ঘটনাস্থলে পেয়েছিলাম, একদম ওটার মতো। কফি আর চা? এই গন্ধটা ঘটনাস্থলে, এই গন্ধটাই ছিল। আর আমি পঙ্কজের জামার হাতার ওপরে কফির দাগ পেয়েছি। হ্যাঁ স্যার, ওই সকালে কফি বানাচ্ছিলাম না, তাই একটু পড়ে গেছিল। তার মানে ডক্টর সালুখে ওই ক্রাইম সিনে কফি আর চায়ের মিশ্রিত একটা গন্ধ ছিল। ক্রাইম সিনে না খুনির কাছে? চা আর কফির মিশ্রিত কোনো স্মেল তখনই আসে যখন সে বারবার চা আর কফি বানায়, যেমন কোনো কুক বা কেউ কফি শপে কাজ করলে, যেমন পিলো কফিতে। পুরো একটা কাজ করো, এরিকাকে জিজ্ঞেস করো যে ওর ফোন পিলো কফি শপের আশেপাশে হারিয়েছিল কিনা। স্যার, হ্যাঁ স্যার ওনার ফোন ওখানেই হারিয়েছিল, ওই কফি শপে। এই মেয়েটা এখানে প্রায়ই আসে না? হ্যাঁ, এনাকে দেখেছি তো এখানে। এর ফোনটা হারিয়ে গেছে, তো এর ফোনটা যখন হারিয়েছিল এখানে ডিউটিতে কে ছিল? হ্যালো, হ্যাঁ ফ্রেডি। ও গুড, ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। পুরবি, ফ্রেডির ফোন ছিল, ওই হসপিটালটার খোঁজ পাওয়া গেছে যেখানে ওই আহত মেয়েটা ভর্তি আছে। স্যার ওই মহিলাই যে অনিকেতের খুন করেছিল? হ্যাঁ ওই মেয়েটা। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। স্যার আমাদের এখন বেরোতে হবে, কিন্তু যতক্ষণ অবধি জিজ্ঞাসাবাদ কমপ্লিট না হচ্ছে কেউ কফি শপ থেকে বেরোবে না।
আমি এক্ষুনি আমার বোনকে ডিসচার্জ করাতে চাই। আপনি এক্ষুনি ডিসচার্জ পেপার তৈরি করুন তাড়াতাড়ি। ডিসচার্জ? কিন্তু উনি তো এখনো কোমায়। দেখুন আমার এসব জেনে কোনো কাজ নেই, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আপনি তাড়াতাড়ি করুন please। এভাবে কি করে ডিসচার্জ করে দিই? ওনার প্রাণের থেকেও কি এমন বেশি জরুরি? দেখুন আমার এত তর্ক করার কোনো সময় নেই, আপনি আমার সঙ্গে তর্ক করবেন না, তাড়াতাড়ি করুন প্লিজ। যেটা বললাম সেটা করুন। এক্সকিউজ মি, আমার দিদি স্বপ্নাকে এক্ষুনি ডিসচার্জ করাতে হবে, এক্ষুনি। ওর বিলের টোটাল অ্যামাউন্টটা বলবেন প্লিজ। এক্সকিউজ মি। মনে হয় খুব তাড়া আছে তোমার। ক্যাফেতে ওই ফোন কলটা, ওটা আমাদেরই প্ল্যান ছিল। আমরা এটাই দেখতে চাইছিলাম যে ওই আহত মেয়েটার মিথ্যে খবরের জালে কে ফাঁসে। আর তুমি ফেসে গেলে। এটাও ভাবলে না যে সিআইডি তোমাকে ফলো করছে? তুমি নিজেই আমাদের এখানে নিয়ে এসেছো, আর তাই পালিয়ে কোনো লাভ নেই। সেই জন্য তোমার জন্য এটাই ভালো হবে, নিজের অপরাধ স্বীকার করে নাও। অনিকেত আমার দিদিকে জীবন্ত অবস্থাতে মেরে ফেলেছিল। ওদের সিঙ্গাপুরে দেখা হয়েছিল, আর ও ওখানেই আমার দিদিকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। ওরা এঙ্গেজমেন্টও করে নেয়, আর তারপরে বিয়ের কথা বললেই ও এড়িয়েই যেত। আমার দিদি যখনই বিয়ের ডেট ফিক্স করার কোনো কথা তুলতো, তখন সবসময় কোনো না কোনো অজুহাত দিতে শুরু করতো। আর এই ধরুন 6 মাস আগে ও বলল যে ওর মা নাকি খুব অসুস্থ, আর ওর মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার। আর আমার দিদি নিজের জীবনের সব সেভিংসটা দিয়ে দিয়েছিল। আর ও বলল যে ও সিঙ্গাপুর থেকে ফিরে এসেই আমার দিদিকে বিয়ে করবে। আর টাকা পয়সা নিয়ে অনিকেত সিঙ্গাপুর থেকে মুম্বাই আসে। হ্যাঁ, স্বপ্ন ওর অপেক্ষা করতে থাকলো, আর সেটাও পুরো 3 মাস ধরে। তারপরে একদিন আমি দেখলাম যে ও মুম্বাইয়ের ওই ক্যাফেতে ছিল, তাও আবার অন্য মেয়েদের সাথে। তার মানে ও স্বপ্নাকে বিয়ে করতেই চায়নি? না, ও স্বপ্নাকে ঠকাচ্ছিল। ও স্বপ্নারই ইনকাম করা টাকা অন্য মেয়েদের পেছনে ওড়াচ্ছিল। আর আর ওর মাও কিন্তু অসুস্থ ছিল না, কারণ ওর তো কোনো মাই ছিল না। ওর মা তো অনেকদিন আগেই মারা গেছিলেন। তাই তুমি প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান করলে। স্বপ্না তো আমার কোনো কথা বিশ্বাস করতে চাইতোই না। ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল। ওর প্রমাণের দরকার ছিল, তাই অনিকেতের সত্যিটা সামনে আনার জন্য আমি এরিকার ফোন চুরি করি, আর ওর নাম দিয়েই আমি ম্যাচআপ অ্যাপে ওর ফেক প্রোফাইল তৈরি করি, আর অনিকেতের সঙ্গে চ্যাটিং করতাম। আর ও ইজিলি আমার ফাঁদে পড়ে যায়। তারপরে আমি ওকে ওই ফ্যাক্টরিতে আসতে বলি, আর তার সাথে স্বপ্নাকেও আসতে বলি, যাতে ও নিজের চোখে সবকিছু দেখতে পাক। কিন্তু ওই দিন যখন আমি ওখানে গেছিলাম, তখন আমি দেখলাম যে... এটা কি করছো তুমি? হিসেবটা শেষ করে দিচ্ছি। তুমি আমার সাথে যা করেছো তারই শাস্তি এটা। আমি সব জানি তুমি আমার টাকা কোথায় কোথায় খরচ করেছো, আর কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে। অনিকেত প্লিজ ড্রপ দ্য গান। অনিকেত প্লিজ, টাকা চাই তোর? তুমি এটা কি করছো? বেরো এখান থেকে, চুপচাপ বেরো এখান থেকে। আরে ছাড়ো ওকে, ছেড়ে দাও। ওকে বললাম না বেরো এখান থেকে। এই গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন খুন করে দিয়েছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? আরেকটা গুলি চালিয়েছে পুলিশ। তুমি জানো, অনিকেতের লাশ পর্যন্ত আমাদের ওই সঞ্জীব বাবু পৌঁছে দিয়েছিলেন। উনি দেখতে পান না, কিন্তু ওনার ওই সংবেদনশীল দস্তানা
সেনসিটিভ গ্লাভস চোখের থেকে কম না। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অনিকেতকে খুনই করে দিলে, কিন্তু এখন তো সারা জীবন জেলেই কাটবে। আর তোমার বোন স্বপ্না, যার জন্য তুমি এই সব করলে, সে তো আগে থেকেই কোমাতে রয়েছে। আর যেদিনও কোমা থেকে ঠিক হবে সেদিন তোমার কাছেই যাবে, জেলের গরাদের পিছনে।